কে চাঁদাবাজি করলো, কে মারামারি করছে। হ্যাঁ, আপনারা দেবেন, আমরা তো সংবাদপত্রের স্বাধীনতার জন্যই আমরা সংগ্রাম করছি। অপরাধের বিচার হলে জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, তো সেখানে তো আমাদের কিছু বলার নাই। রাজনৈতিক বিপদ এমন একটা সময় ছিল, একজন বিএনপি নেতা এলাকায় সমাজসেবার যে কাজ করবে তারও উপায় ছিল না। পুলিশের ঝামেলা, এখানে কেন করছেন, এখানে কেন শামিয়ানা টাঙানো আছে, কেন আপনারা এখানে ইয়ে দেবেন, কি বলে শাড়ি কাপড় দেবেন, কেন ঈদ সামগ্রী দেবেন। এই প্রতি মুহূর্তে গ্রেপ্তারের আশঙ্কা নিয়েও আমরা দেখেছি এই অঞ্চলে আমাদের বিএনপির নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা সব সময় মানুষের পাশে থেকেছেন। কপিল ভাই অসংখ্যবার আমাকে নিয়ে এসেছেন, এস.এম. জাহাঙ্গীর সেও কাজ করেছেন। আরেকটা হচ্ছে প্রাকৃতিক বিপদ, করোনা, মানুষজন ঘর থেকে বেরোয় না, যারা নিম্ন আয়ের মানুষ, স্বল্প আয়ের মানুষ, তাদের খাবার নেই, হাহাকার। তখনও আমি দেখেছি কপিল ভাইকে, তারপরে আমাদের আমাদের এস.এম. জাহাঙ্গীরকে, এরা অনেক প্রোগ্রাম করেছে এই অঞ্চলে, তারা খাবার দিয়েছে মানুষকে। অনেকবার ছুটে এসেছি এখানে কপিল ভাইয়ের আমন্ত্রণে। তো এইটা নতুন কিছু নয়। বিএনপি আজকে একটু স্বস্তির পরিবেশ, আমিনুল যেটা বলেছে, একটু শান্তিপূর্ণ বলেই আজকে মানুষের পাশে দাঁড়াচ্ছে, সেটা না। বিপদকে ঘাড়ে নিয়ে, সমস্ত গ্রেপ্তারের আশঙ্কা মাথায় নিয়েও মানুষের পাশে থেকেছে। তারা সমাজসেবার দৃষ্টান্ত উদাহরণ তৈরি করেছে, দৃষ্টান্ত দেখিয়েছে। এটাই জিয়াউর রহমানের রাজনীতি, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি, এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রাজনৈতিক দর্শন। যত বিপদ আসবে তত মানুষের কাছাকাছি যাও, মানুষের পাশে থাকো। আমরা সেই কাজটি এখানে সবসময় করে এসেছি। তো সুতরাং কপিল ভাইয়ের কোনো আমন্ত্রণ অথবা উত্তরে আমাদের যে নেতা ক্রীড়াবিদ আমিনুল হক, সে যে কাজগুলো করে এবং আমাকে আমন্ত্রণ জানালে তার কাজে আমি কখনোই সেটাকে প্রত্যাখ্যান করি না। কারণ আমি দেখেছি ও যখন এখানে দায়িত্বও নেই আমিনুল, তখনও দেখেছি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী, আরাফাত রহমান কোকর মৃত্যুবার্ষিকী, ও মাদ্রাসায় গিয়ে কখনো খাবার দিচ্ছে, কখনো কাপড় দিচ্ছে, আর সবসময় কাজের মধ্যেই থাকে এবং ব্যাপক আকারে এখন তো করছেই। যারা কি বলে খতম দিচ্ছেন, কোরআন শরীফ খতম দিচ্ছেন ওই ছেলে, তাদেরকে বাইসাইকেল কিনে দিচ্ছে, তাই না? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন এই রমজান মাসে। তো এটা তো ব্যতিক্রম ধর্মী কর্মসূচি বিএনপি করেছে। অনেক অপপ্রচার হয়, এখনো অনেক অপপ্রচার হচ্ছে। ওই যে মিডিয়া ট্রায়ালের কথা আমাদের নেতাও বলেছেন, মানে এই মিডিয়া ট্রায়ালের মুখোমুখি আমরা হচ্ছি। কিন্তু এই যে কাজগুলো, এই যে মানব হিতৈষী কাজগুলো এখানে আমাদের নেতৃবৃন্দ সবাই করছেন, এইটা আমরা মিডিয়ায় কখনো দেখি না। কে চাঁদাবাজি করলো, কে মারামারি করছে। হ্যাঁ, আপনারা দেবেন, আমরা তো সংবাদপত্রের স্বাধীনতার জন্যই আমরা সংগ্রাম করছি। গণতান্ত্রিক সংগ্রাম তো শুধু নির্বাচন ভোট নয়, গণতন্ত্রের অনেকগুলো শর্ত আছে। বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার পাওয়া, আইনের শাসন পাওয়া এবং সংবাদপত্রের স্বাধীনতা। কিন্তু যদি একতরফা বিএনপিকে অভিযুক্ত করে আদালতের বাইরে নিজেরা আদালত তৈরি করে, মিডিয়া আদালত তৈরি করে বিএনপিকে অপরাধীর কাঠগড়ায় দাঁড়ালে, ওটা হচ্ছে মিডিয়া ট্রায়াল। এটা হচ্ছে অন্যায়, এটা সঠিক নয়। হ্যাঁ, কেউ যদি বিএনপির নামে চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে, আমাদের সব সংবাদ যে আমাদের আসবে না, মানে আসে না, এটা তো ঠিক। আপনাদের মাধ্যমেই আমরা জানবো, মিডিয়ার মাধ্যমে, সংবাদ মাধ্যমে জানবো। তারপরে দেখবেন যে আমরা সেটা ব্যবস্থা নিচ্ছি কিনা। ইতিমধ্যে ২৫০০ থেকে ৩০০০ বিএনপি, যুবদল, ছাত্র দলের নামে যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছে, নানা ধরনের হানাহানির সাথে যুক্ত, এগুলো বহিষ্কার করা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ব্যাপারে অত্যন্ত জিরো টলারেন্স দেখিয়েছে। কোনো ক্ষমা নেই। রাজনীতি মানে হচ্ছে মানব কল্যাণ, মানুষকে শান্তি দেওয়া, মানুষকে স্বস্তি দেওয়া। শেখ হাসিনার আমলের কোন পুনরাবৃত্তি হোক, এইটা বিএনপি কখনো চায়নি, বিএনপি চায় না। বিএনপির উদাহরণই হচ্ছে
মানুষকে শান্তিতে দেওয়া। জিয়াউর রহমানের সময়কে বলা হয় যে মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারত। আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন উন্নতি তিনি ঘটিয়েছিলেন। ৭২ থেকে ৭৫ গত প্রধানমন্ত্রীর পিতার আমল ২০-২৫ হাজার বামপন্থী রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা, সিরাজ শিকদার হত্যা, মানুষ রাত্রে ঘুমাতে পারত না, অবাধ লুণ্ঠন, দুর্ভিক্ষ, হাহাকার, ক্ষুধার্ত মানুষ, প্রায় কয়েক লক্ষ মানুষ মারা গেছে। এই অরাজকতার পরে জিয়াউর রহমান যখন ৭ই নভেম্বরের পরে ক্ষমতায় আসলেন, এই একই দেশ তো, এই একই দেশ শান্তি, স্বস্তি, মানুষের নির্বিঘ্নে ঘুরে বেড়ানো এবং আইনের শাসন প্রতিষ্ঠা। আমরা তো তারই উত্তরাধিকার, আমরা তো জিয়াউর রহমানের উত্তরাধিকার বহন করছি। সুতরাং আজকের এই আমরা তখন ক্ষমতায় আসেনি, ক্ষমতায় তো আছেন অন্তর্বর্তীকালীন সরকার। আমরা তাদেরকে সহযোগিতা করছি, তাদেরকে সমর্থন দিচ্ছি এবং যেগুলো সমালোচনা করা দরকার আমরা সেইটুকু সমালোচনা করছি। কিন্তু আমরা ক্রমাগতভাবে আমরা সমর্থন দিচ্ছি যে এই সরকার যারা গণতন্ত্রে জীবন দিয়েছে, রক্ত ঝরিয়েছে, গণতন্ত্রের জন্য বছরের পর বছর কারাগারে থেকেছে, নিপীড়ন নির্যাতন সহ্য করেছে, আওয়ামী পুলিশ বাহিনীর কষাঘাতে কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ অন্ধ হয়ে গেছে। এই জীবন যন্ত্রণা, এই মৃত্যুর আহ্বানকে আলিঙ্গন করি আমরা যারা শেখ হাসিনার সেই ভয়াবহ সময় অতিক্রম করেছি, আমরা তো এমন একটি স্বস্তির সময় আমাদেরকে নিয়ে আসতে হবে যেখানে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়। এই কথাই আমরা বারবার বলার চেষ্টা করেছি এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে, সেই সংস্কারগুলো আপনারা সুপারিশ দেন না কেন? আপনাদের সুপারিশগুলো কমপ্লিট করে আপনারা আবার মতামত চেয়েছেন, রাজনৈতিক দলগুলো সেগুলো দিচ্ছে, তারপরে সবাই মিলে আমরা প্রত্যেকেই আমার মনে হয় যে ঐক্যমত হবে। আমরা আইনি শাসন চাই না। একজন দরিদ্র মানুষ, তার প্রতি অন্যায় করা হয়েছে, সে আদালতে যাবে, আদালত ন্যায় বিচার করবে, এটাই তো আমরা চাই। আদালত হচ্ছে মানুষের শেষ আশ্রয়। এটা শেখ হাসিনার আদালত নয় যে টেলিফোনে বলে দিল অমুককে 5 বছরের জেল, অমুককে 10 বছরের জেল, ওদেরকে ফাঁসি দিয়ে দাও। আমরা ওই আদালত চাই না। আমরা এমন আদালত চাই যে আদালতে একবারে সুবিচার হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে। এটাই তো গণতন্ত্রের রীতি নীতি, এটাই তো আমাদের ধর্ম, মহান ইসলাম ধর্মে এটাই স্বীকৃতি দেওয়া আছে। আমরা সেইটার জন্যই তো আমরা লড়াই করেছি। তো সুতরাং এইটা আমাদের প্রতিষ্ঠা আমাদের করতে হবে এবং এইটার জন্য প্রত্যেকে একমত হবে এবং যারাই ক্ষমতায় আসবে, জনগণ ভোট দিয়ে যাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে, তারা ওই সুপারিশগুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। উপস্থিত নেতৃবৃন্দ, অনেক কথা উঠছে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, কিন্তু এই কথা উঠছে না যে এই যে যারা গণহত্যা চালালো তাদের বিচার হবে কিনা, কারা চালিয়েছে এটা কি মানুষ দেখেনি? কোন পুলিশ, কোন ওসি, কোন এসি, কোন ডিসি এখানে ভূমিকা রেখেছে? কার নির্দেশে, কার দলা এই গণ আন্দোলনে রক্ত ঘটানোর জন্য, ধ্বংস করার জন্য, দমন করার জন্য কার নির্দেশ? আওয়ামী লীগের কোন নেতাদের নির্দেশ রয়েছে? আপনারা এগুলোর বিচার দ্রুত নিশ্চিত করতে পারলে আওয়ামী লীগের পুরনো দল, এখন সেই দল যারা অপরাধী, অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা, জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, তো সেখানে তো আমাদের কিছু বলার নাই। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এরকম লোক যদি নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? আবার আমার বক্তব্য হচ্ছে, কিন্তু যারা টাকা পাচার করেছে, যারা এই শিশু, কিশোর, আহনাফ, আবু সাইদ, মুগ্ধ, এদেরকে যারা হত্যা করেছে, তারা তো সবাই, তো তাদেরকে আমরা সবাই চিনি, তো তাদের তো বিচার হতে হবে। এই 2000-এর মতো শিশু, কিশোর, তরুণ, ছাত্রছাত্রীকে যারা হত্যা করেছে, শ্রমিক, রিকশাওয়ালাদেরকে যারা হত্যা করেছে, তাদের বিচারটাই আমরা করি না কেন?
তাদেরকে দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দেই। যে প্রধান ছিলেন তিনি আল্লাহ বিশ্বাস করতে কিনা সন্দেহ আছে, শেখ হাসিনা। উনার ঈশ্বর ছিল টাকা। আজকে আমরা দেখতে পাচ্ছি উনার ঈশ্বর, উনার সৃষ্টিকর্তা ছিল টাকা। যার ঈশ্বর টাকা হয়, যার সৃষ্টিকর্তা টাকা হয়, সে তো কোনোদিনই ভালো কাজ করবে না। তাদের প্রত্যেকেরই বাড়ি ঘর ঢাকায় আছে, বিভিন্ন জায়গায় আছে, তারপরে সরকারি সম্পত্তি তারা লোপাট করেছে, তারা ব্যাংক খালি করে দিয়েছে। এবং এর মধ্যে এই যে ব্যাংক খালি করে দেওয়া, এই যে লক্ষ কোটি টাকা বাইরে পাচার করা, এই পাচারের মধ্যে অধিকাংশই হচ্ছে শেখ হাসিনার আত্মীয় স্বজনরা জড়িত, তাদের পছন্দনীয় ব্যবসায়ীরা জড়িত, তাদের লোকজন জড়িত। তো তাদের তো বিচার নিশ্চিত করতে হবে। আসুন সবাই মিলে এই হত্যাকারী, যারা গণতন্ত্রকেও শুধু হত্যা করেনি, যারা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করেছে এবং এই স্বাধীনতা বিক্রি করে নিজের গদি আঁকড়ে রাখার জন্য যারা শিশু বাচ্চা থেকে শুরু করে তরুণ, কিশোর, রিকশাওয়ালা, শ্রমিক এদেরকে হত্যা করেছে, সেই বিচারটা আমরা নিশ্চিত করি। এরা বারবার যখনই মানুষকে নানা প্রলোভন দিয়ে, মানুষকে নানা ধরনের মিথ্যা কথা বলে, মিথ্যা অঙ্গীকার করে ক্ষমতায় এসে 2 বার তারা জনগণের কাছে প্রতারণা করেছে। একবার তার বাবা সব দল বন্ধ করে দিয়ে বাকশাল করলেন, আর তার মেয়ে নতুন কায়দায়, নতুন ভাবে, আরো জঘন্যতম, আরো ভয়াবহতম বাকশাল তৈরি করে বিরোধী দলের কণ্ঠস্বর, মানুষের কথা বলা, শেখ হাসিনার বিরুদ্ধে ন্যূনতম কেউ আওয়াজ করলে তার স্থায়ী ঠিকানা হয় কারাগার, আর অস্থায়ী ঠিকানা হয় তার বাড়ি। এই ছিল শেখ হাসিনার আমল। সুতরাং সেই রাজত্ব যাতে ফিরে না আসে, সেগুলো নিশ্চিত করেই তো গণতন্ত্রে যার যার জায়গা, যার যার রাজনীতি করার অধিকার, সেই অধিকার নিশ্চিত করবে। সেটা নিশ্চিত করে গণতান্ত্রিক পদ্ধতি, গণতন্ত্রের চর্চার মধ্যে। যে হালুয়া রুটি খেয়েছে এই ফ্যাসিবাদের, তার বিচার হতে হবে। যে মাংস খেয়েছে এবং ওই মাংসের ঝোল যে খেয়েছে, তারও বিচার হতে হবে। তাহলে দেখবেন ফ্যাসিবাদের উত্থান ঘটানোর আর কেউ চেষ্টা করবে না। এটা যদি সত্যিকার অর্থেই শেখ হাসিনার বিচার নয়, একেবারে আদালতের ন্যায়সঙ্গত বিচার হলে পরে আর ফ্যাসিবাদের জন্ম হবে না। তখন কে বিচার, কে রাজনীতি করবেন না করবেন, সেই দায়িত্ব জনগণ নিয়ে তাকে সেইভাবেই তাকে সমর্থন করবে জনগণ। আমি আর দীর্ঘায়িত করতে চাই না। আবারও ধন্যবাদ জানাই যারা এখানে ঈদ সামগ্রীর আয়োজন করেছেন, বিশেষ করে দরিদ্র মানুষের মাঝে। আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। তারা সব সময়ের জন্য এটা করে এসছেন, আজও করছেন, তারা এইভাবে করে যাবেন। আল্লাহ যেন তাদের তৌফিক দেন। খোদা হাফেজ।